আর্গুমেন্ট রাইটিং। আপনি আইএলস এক্সাম দেন, ডুওলিঙ্গো দেন, পিটি দেন, যে কোনো ধরনের চাকরির পরীক্ষা বা যে কোনো ধরনের কম্পিটিটিভ টেস্ট হোয়াট এভার যেখানেই হোক, সব জায়গাতে আর্গুমেন্ট লেখার প্রয়োজন হয়। সেটা পক্ষে বিপক্ষে, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে ধরনেরই হোক না কেন। তার উদ্দেশ্যে আজকে যেহেতু আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করছি, আজকের লেসনে আপনাদেরকে কিভাবে একটা টপিক পক্ষে বিপক্ষে সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেগুলো আজকে জানানোর চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। We're trying to make your basic English learning journey easy. Learn basic English with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংলিশ জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি বেসিক ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ সহ অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলো জানার জন্য প্রফেশনাল গাইডেন্সের দরকার হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। না উইদাউট ওয়েস্টিং টাইম, let's roll on to our computer screen and let's know about all the drills, tips and tricks about argument writing. Before that, এই লেসনটা যেটা আমরা ব্যবহার করেছি, যে পিডিএফটা আপনাদের যদি দরকার হয়, ভিডিওর কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা সেটা পাঠিয়ে দিব। আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, আর্গুমেন্ট রাইটিং। এটা আপনার অনেক জায়গায় প্রয়োজন হবে, একটু কষ্ট করে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। এই অধ্যায়টি আরম্ভ করার পূর্বে শিক্ষার্থীদের জন্য 3টি টিপস। নাম্বার 1, এই ক্লাসের লেকচারে বেশি মনোযোগী হন। বইয়ের এই অধ্যায়টি বেশি বেশি করে বা বারবার পড়ুন যতক্ষণ না পর্যন্ত কৌশলগুলো আপনি দখলে আনতে পারছেন। নাম্বার 3, কৌশল প্রয়োগ করে এক্সারসাইজ অনুশীলনগুলো দেয়া আছে তা চর্চা করুন এবং শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করুন। এবার আসি আমরা আর্গুমেন্ট রাইটিং কি এটা একটু বোঝার চেষ্টা করি। আর্গুমেন্ট শব্দটির বাংলা আবিধানিক অর্থ হলো যুক্তি। তাহলে আর্গুমেন্ট রাইটিং দ্বারা বোঝানো হয় যুক্তি প্রদর্শনের মাধ্যমে লেখা। আর্গুমেন্ট রাইটিং এর প্রয়োজন কোথায়? আর্গুমেন্ট রাইটিং এর ব্যবহার ও প্রয়োগ প্রায় সব লেখায় আমরা পেয়ে থাকি। যেমন স্টুডেন্টসদের ক্ষেত্রে আপনি যদি স্কুল কলেজের পরীক্ষা, চাকরি নিয়োগ পরীক্ষা, ভাষার দক্ষতা পরীক্ষা যেমন আইএলস, টোফেল, পিটি, ডুওলিঙ্গো এগুলোতে যদি অংশগ্রহণ করেন। পলিটিশিয়ানস অর ল মেকার্স এর ক্ষেত্রে অনেক সময় পলিটিশিয়ানদের অনেক সিদ্ধান্ত নিতে হয় জাতীয় স্বার্থে, তখন সে সকল সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নানা মতামত যুক্তির মাধ্যমে প্রদর্শন করা হয়, বিশেষ করে পত্রিকার মাধ্যমে। সায়েন্টিস্ট, ফিলোসোফারদের ক্ষেত্রে দার্শনিক বা চিন্তাবিদরা বিভিন্ন নতুন কিছু আবিষ্কার করলে তার গুরুত্ব বোঝাতে যে আর্গুমেন্ট প্রদর্শন করতে হয়, তাদের এসব লেখা আমরা পত্রিকা বা বইয়ের মাধ্যমে পড়তে পারি। আসলে আর্গুমেন্ট রাইটিং এর মাধ্যমে একজন লেখক কতটা যৌক্তিক তা প্রকাশ পায়, আর ছাত্রছাত্রীদের আর্গুমেন্ট রাইটিং টেস্ট নেওয়ার মাধ্যমে তারা কতটা লজিক্যাল ও ক্যালকুলেটিং মাইন্ড এর তা প্রকাশ পায়। আর্গুমেন্ট রাইটিং নিয়ে দেশি বিদেশি অনেক গবেষক এবং রাইটার অনেক পদ্ধতি বা লেখার কথা বলেছেন, সবগুলোই মোটামুটি সঠিক। আসলে লেখাকে যুক্তির মাধ্যমে রিডারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করাটাই মূল কথা। শুধু যুক্তি প্রদর্শন করলে যেমন লেখা পরিপূর্ণ হয় না, তেমনি শুধু সৌন্দর্য বৃদ্ধি করলেও তা হয় না। দুটোরই সমান গুরুত্ব আছে। তাছাড়া লিখতে হয়তো অনেকেই পারে, কিন্তু সর্বজন গৃহীত লেখা লিখতে হলে লেখার চর্চাটাই আসল। তার মানে আপনার প্র্যাকটিস লাগবে কিন্তু, রাইট? তাই বেশি বেশি করে লেখার চেষ্টাই মূল লক্ষ্য হওয়া উচিত, কারণ বই পড়ে বা টেকনিক শিখে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি ভালো রাইটারও হওয়া যায় না। বই বা টেকনিক সহায়ক ভূমিকা পালন করে মাত্র। আর্গুমেন্ট রাইটিং এর ধরন। আর্গুমেন্ট রাইটিং বিভিন্ন ধরনের হয়, তবে ধরন যাই হোক না কেন, একজন রাইটারের কোনো লেখার পেছনে যুক্তি প্রদর্শন করতে হবে, সেটা এবার পক্ষে বা বিপক্ষে যাই হোক। আমরা ইতিমধ্যে একটা ব্যাপার দেখেছি, তা হলো পক্ষ বা বিপক্ষ। হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিং এর পক্ষ এবং বিপক্ষ বলে দুটো শব্দ আছে। আমরা কনসেপচুয়াল রাইটিং এর অধ্যায়ে এরই মাধ্যমে জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের রাইটিং সম্পর্কে জানতে পেরেছি। একটি প্যারাগ্রাফ বা আর্টিকেলের 3টে অংশ থাকে, আমরা আগের ক্লাসে যেগুলো আলোচনা করেছি, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। তো এখন আর্গুমেন্ট রাইটিং নিম্ন হয়ে থাকে, যেমন হচ্ছে এই যে আপনার বডি, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশন, সবগুলোতে ইন্ট্রোডাকশন তো থাকবে। এরপর হচ্ছে বডিতে আর্গুমেন্ট 1 সাথে তার সাপোর্টিং ডিটেলস, আর্গুমেন্ট 2 সাপোর্টিং ডিটেলস, আর্গুমেন্ট 3 সাপোর্টিং ডিটেলস। তার মানে স্ট্যান্ডার্ড লেখার জন্য 3টা পক্ষের আর্গুমেন্ট, 3টা বিপক্ষের আর্গুমেন্ট এবং তার সাপোর্টিং ডিটেলস, এভাবে আমরা সাজাতে পারি। তো ঠিক আছে, এরপর হচ্ছে কনক্লুশন, এভাবে আমরা সাজাবো। সামনে আমরা এক্সাম্পল দেখবো আর কি।
উপরে আমরা দুই ধরনের রাইটিং দেখতে পাই, একটা হলো ওয়ান সাইড আর্গুমেন্ট আর একটি হলো বোথ সাইড আর্গুমেন্ট। ওয়ান সাইড আর্গুমেন্ট কখন হয়? ওয়ান সাইড আর্গুমেন্ট সাধারণত কোনো বিষয় বা সমস্যার সিদ্ধান্তে শুধুমাত্র পক্ষে বা বিপক্ষে মতামত দিতে হয়। সেক্ষেত্রে রাইটারের মতামত যুক্তির মাধ্যমে প্রকাশ করতে পারে। যেমন সরকার কোনো নতুন সিদ্ধান্ত নিলে এক্ষেত্রে পত্রিকার মাধ্যমে জনমত, পাবলিক ওপিনিয়ন জানতে চাইলে জনগণ লেখার মাধ্যমে যে মতামত দিয়ে থাকে তা ওয়ান সাইড আর্গুমেন্ট। এছাড়া আমরা বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় এই ধরনের লেখা শিক্ষার্থীদের করতে দেখি, যেমন আইএলস রাইটিং টাস্ক 2 একটি প্রশ্ন দেখা যাক। এটা হচ্ছে আপনার আইএলস এর জন্য একটা প্রশ্ন। এরকম প্রশ্ন আপনাকে ফেস করতে হবে। এরকম প্রশ্ন ডুওলিঙ্গোতে আছে, পিটিতে আছে, আপনার টোফেলেও আছে, সব জায়গাতে আছে। ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে আপনার ভেজাল, মানে খাদ্যে যে ভেজাল দেওয়া হচ্ছে আর কি। only because of using chemical or preservation of food. প্রিজার্ভেশন হচ্ছে এটাকে সংরক্ষণ করার জন্য আর কি। to what extent do you agree or disagree? আপনি এর সাথে কতটুকু একমত বা দ্বিমত? উপরের প্রশ্নটি লক্ষ্য করলে একটি বিষয় বা টপিক দেয়া আছে যা ফুড পয়জনিং বা খাবার বিষক্রিয়া নিয়ে লেখা, এবং তার জন্য শুধুমাত্র অনলি দায়ী করা হয়েছে প্রিজার্ভেশন সিস্টেম ও কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ ব্যবহারকে। তার নিচে আবার দেয়া আছে বা কোনো কোনো ক্ষেত্রে আপনি এগ্রি বা ডিসএগ্রি অসমর্থন করেন, তার মানে এখানে আপনি মতামত চাওয়া হয়েছে। তো আপনি সমর্থন বা সমর্থন যাই করেন না কেন, আপনার মতামতকে যুক্তির মাধ্যমে উপস্থাপন এবং প্রমাণ করতে হবে। বোথ সাইড আর্গুমেন্ট, অনেক সময় রাইটারকে দুটো দিকই প্রদর্শন করতে হয়, অর্থাৎ পক্ষের এবং বিপক্ষে দুটোই প্রদর্শন করতে হয়। সেক্ষেত্রে আর্গুমেন্টটি হয়ে যায় বোথ সাইড আর্গুমেন্ট। এই ধরনের আর্গুমেন্ট রাইটিং এ রাইটার এর নিজের মতামত ছাড়াও মতামত প্রদর্শন করতে দেখা যায়। সেটা হতে পারে জনমত, সেটা হতে পারে জরিপ, সেটা হতে পারে দেশ বা জাতি বা ব্যক্তির কথা। সাধারণত আমরা পত্রিকাগুলোতে বিভিন্ন চিন্তাবিদ, গবেষক বা কলামিস্টদের এই ধরনের লেখা লিখতে দেখি। আবার স্টুডেন্টদের পরীক্ষাগুলোতেও এই ধরনের লেখা লিখতে বলা হয়ে থাকে। সাধারণত আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ওয়ার্ড লিমিটেশন থাকে না। তারপরও স্টুডেন্টদের পরীক্ষার ক্ষেত্রে 200 থেকে 250 ওয়ার্ডের লিমিটেশন থাকে। জার্নাল, পত্রিকায় লেখার ক্ষেত্রে 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে লেখা হয়ে থাকে। তাই আমরা এই পর্যন্ত আর্গুমেন্ট রাইটিং এর সম্পর্কে ধারণা পেলাম। রাইটিং কিভাবে লিখবো তা একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। আপনাদের এখানে 7টা প্রশ্ন দিয়েছি, আপনারা একটু চেক আউট করবেন। সবগুলোই আপনার কিন্তু চেয়েছে হচ্ছে আপনার যে আপনি কোন পক্ষে যাচ্ছেন সেই ধরনের একটা দেওয়া হয়েছে। আমরা উপরের এক্সারসাইজ গুলো হতে প্রথমটি নিয়ে আলোচনা করব, টেকনিক গুলো আয়ত্ত করার চেষ্টা করব। এক্সারসাইজ 1 এর বাকি এক্সারসাইজ গুলো এই কৌশলগুলো প্রয়োগ করে করার চেষ্টা করব এবং শিক্ষককে মূল্যায়নের জন্য দেব। তাহলে এবার রাইটিংটি করা যাক। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটা নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে এখানে কি বলছে? Nowadays the main purpose of education is to get a good job but not become a good man. বর্তমানে পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া, ভালো মানুষ হওয়া না। To what extent do you agree or disagree? টিপস 1, তাহলে আমাদের প্রথম কাজ কি? আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি, প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। লেখা আরম্ভ করার পূর্বে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে, কারণ প্রশ্ন পরিপূর্ণ না বুঝেই যদি আপনি লেখা শুরু করেন তবে আপনার প্রশ্নের সব বিষয় বা সব চাহিদা অনুযায়ী উত্তর পাওয়া নাও যেতে পারে। তবে আবার প্রশ্নটি বোঝা যাক। Nowadays, বর্তমান সময়ে, the main purpose of education, শিক্ষার মূল উদ্দেশ্য is to get a good job, ভালো চাকরি পাওয়া, not become a good man, ভালো মানুষ হওয়া নয়। পুরো অর্থ দাঁড়ালো বর্তমান সময়ে শিক্ষার মূল উদ্দেশ্য ভালো চাকরি পাওয়া, ভালো মানুষ হওয়া নয়। এবার একটু অ্যানালাইসিস করা যাক। প্রশ্নটিতে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, ভালো মানুষ হওয়া, পাশাপাশি শিক্ষাকে কাজে লাগিয়ে অন্যসংস্থান করা। কিন্তু মূল উদ্দেশ্য অন্যসংস্থান নয়, কারণ প্রাণীরা অন্যসংস্থান করে কিন্তু তারা শিক্ষিত নয়। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, তা হলো বর্তমান সময়, তার মানে বর্তমান প্রেক্ষাপট বোঝানো হয়েছে। নাও টিপস 2, অ্যারেঞ্জ দ্য হোল রাইটিং ইন ইওর মাইন্ড, মনে মনে লেখাটাকে গুছিয়ে ফেলুন। তার মানে লেখা আরম্ভ করার পূর্বে আপনি মনে মনে আপনার পুরো লেখাটিকে গুছিয়ে ফেলুন। কতটি ওয়ার্ড এ লিখবেন, কয়টি প্যারা হবে, পক্ষে কয়টি পয়েন্ট দিবেন, বিপক্ষে কয়টি পয়েন্ট লিখবেন, তারপর আপনার মতামত কোথায় লিখবেন, আর্গুমেন্টের পক্ষে না বিপক্ষে থাকবেন। এভাবে মনে মনে আপনার পুরো প্যারাগ্রাফটির ছবি তৈরি করে ফেলুন। এতে আপনার সময় বাঁচবে, লেখার গতি পাবেন, প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিতে পারেন এবং লেখা গোছানো সুশৃঙ্খল হবে, কারণ লেখার ডিসিপ্লিন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে পক্ষে বিপক্ষে, সুবিধা অসুবিধা, কারণ ফলাফল দুটো পক্ষ নিয়েই আলোচনা করতে হবে। কারণ কনক্লুশন প্যারাতে যে আপনার মতামত প্রদান করতে হবে, সাধারণত এই জাতীয় লেখায় আপনি ইন্ট্রোডাকশন বা কনক্লুশন প্যারা বাদে বডি অংশ 2 বা 2 এর অধিক প্যারা হতে পারে। লেখা আরম্ভ করার পূর্বে কিছু ওয়ার্নিং বা সতর্কবাণী। সতর্কবাণীগুলো কি? নাম্বার 1,
প্রশ্নের বিষয়কে আপনার লেখায় হুবহু বা অনুরূপ কপি করবেন না, মানে প্রশ্ন যা লেখা আছে হুবহু কপি করবেন না। রিপিটেড ওয়ার্ড বা একই ওয়ার্ড বারবার ব্যবহার না করে একই ওয়ার্ড সিনোনিমস বা সমার্থক শব্দ ব্যবহার করুন। লক্ষ্য রাখুন 1 গ্রামারের ইউজ, বিশেষ করে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখুন। 2 পাঞ্চুয়েশন, বিরাম চিহ্ন এর ব্যবহারের ক্ষেত্রে। এরপর হচ্ছে দক্ষতা দেখান, কোথায়? লিঙ্কার্স, কানেক্টিভ ওয়ার্ড গুলো ব্যবহার করে আপনার দক্ষতা প্রদর্শন করুন। আচ্ছা, এবার আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি হয় দেখুন। সাধারণত যে কোনো রাইটিং এ ইন্ট্রোডাকশন পার্টের সবসময় প্রশ্ন বা বিষয় সূচনা বা সংক্ষিপ্ত বর্ণনা থাকে, অর্থাৎ প্রশ্নের বিষয়টাই আপনাকে সাজিয়ে আপনার মতো করে লিখতে হবে। যে কোনো রাইটিং এর ক্ষেত্রে ইন্ট্রোডাকশন পার্টই প্রকাশ করে আপনি কি মানের লেখক, কারণ শুরুটা ভালো করা গেলে আপনি রিডার এর মনে একটি পজিটিভ প্রভাব ফেলতে পারবেন, যা আপনার পরবর্তীতে লেখককে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করে। এমনকি অনেক সময় রিডার ছোটখাটো ভুলগুলো এড়িয়ে যায়, তাই ইন্ট্রোডাকশন পার্টে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সুন্দরভাবে শুরু করাটা যার যার নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে করতে হয়। আমরা নিচে এই বিষয়টির উপর কয়েকটি ইন্ট্রোডাকশন দিচ্ছি, যা আপনাদের ইন্ট্রোডাকশন সম্পর্কে ধারণা দিবে। সেম কোশ্চেনের উপর এখানে আপনাদেরকে এই যে দেখেন টোটাল 5টা ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া হয়েছে, এক থেকে শুরু করে এই পর্যন্ত। আপনারা এটা একটু পড়বেন, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা পজ করে এটা একটু পড়বেন। আচ্ছা, আপনি এই বিষয় নিয়ে ভাবতে গেলে উপরের যে কোনো একটি ইন্ট্রোডাকশন নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি উপরের 5টি ইন্ট্রোডাকশনকে ভালোভাবে পড়ে বুঝে নিজে নিজে আরো 5টি ভিন্ন ইন্ট্রোডাকশন তৈরি করুন এবং এক্সারসাইজ 1 এর বাকি এক্সারসাইজগুলো প্রশ্ন ভালোভাবে পড়ে এবং বুঝে প্রত্যেকটির 5টি করে ইন্ট্রোডাকশন লিখে ফেলুন। এখানে যে 5টি ইন্ট্রোডাকশন দেওয়া হলো এগুলোই সেরা নয়, সম্ভাব্য এরকম সেরা আরো অনেক হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে বডি। আর্গুমেন্ট রাইটিং এ বডি মানে হলো আপনার আর্গুমেন্ট প্রদর্শনের স্থান। আপনাকে পক্ষে এবং বিপক্ষে দুটো দিকই প্রদর্শন করতে হবে। আমরা এখন বডি পার্টের অংশগুলো লিখব। আমরা বডি পার্টে দুটো প্যারা করব। প্রথম প্যারাটিতে প্রশ্নের পক্ষে লিখব আর দ্বিতীয়টিতে প্রথমটি ডিফেন্ড করব বা যুক্তি দেখাবো। যুক্তি প্রদর্শনের ক্ষেত্রে আপনি এক বা একাধিক যুক্তি প্রদর্শন করতে পারেন। সেক্ষেত্রে একাধিক যুক্তি দিলে আপনি সিকোয়েন্স, ধারাবাহিকতা বা অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য লিঙ্কার্স গুলো আছে তা ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় হলো আপনি যে যুক্তি প্রদর্শন করলেন তাকে জোর দিতে গিয়ে অনেক সময় সাপোর্টিং আর্গুমেন্টের প্রয়োজন হয়, বা আপনি অন্য একটি বিষয় বা উদাহরণ দেওয়ার মাধ্যমে আপনার যুক্তিটি সাপোর্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনি উদাহরণ দেওয়ার লিঙ্কার্স গুলো ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করবেন। তাহলে আমরা এবার আরো করি। দ্বিতীয় প্যারাটি নিচের মতো করে আরম্ভ করা যেতে পারে। আপনারা লাইনগুলো একটু পড়বেন, ভিডিওটা পজ করে। এরপরে হচ্ছে এ প্যারাতে বর্তমান সময়ের একটি প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে, যেহেতু প্রশ্ন নাওএডেজ বা বর্তমান সময়ে লেখা আছে। এবার হচ্ছে আমার প্রথম যুক্তি, আমি প্রথম যুক্তি দিলাম। প্রথম যুক্তি বা ফার্স্টলি দিয়ে আরম্ভ হয়েছে। সাচ এস উদাহরণ দেওয়ার মাধ্যমে প্রথম যুক্তিটিকে সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি এই ক্ষেত্রে সাচ এস বা ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল ইত্যাদি লিঙ্কার্স ব্যবহার করে সাপোর্ট আর্গুমেন্ট দিতে পারেন। আচ্ছা, পরে কি আছে? দ্বিতীয় যুক্তি। তো দ্বিতীয় যুক্তিও সেম, সো ব্যবহার করে দ্বিতীয় যুক্তির পক্ষে সাপোর্টিং যুক্তি দেওয়া হলো। তবে এবার উদাহরণ দেওয়া হয়নি, এবার দ্বিতীয় যুক্তির ফলাফল দেওয়া হলো। আপনি এই ধরনের সাপোর্টিং যুক্তির ক্ষেত্রে সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস ওয়াই ইত্যাদি ব্যবহার করতে পারেন। তৃতীয় যুক্তি ফাইনালি দিয়ে আসলে কোনো যুক্তি প্রদর্শন করা হয়নি, আগের যুক্তিগুলোর একটি ফলাফল দাঁড় করানো হয়েছে। থার্ডলি দিয়ে তৃতীয় যুক্তি প্রদর্শন করা হলো। এবার আমরা বিপক্ষ যুক্তিতে যাব। আপনারা এগুলো একটু পড়বেন, ভিডিও পজ করে এগুলো একটু পড়ে নেবেন। তারপরে হচ্ছে পুরো প্যারাটা যদি আমরা একটু পরীক্ষা করে দেখতে পাই যে প্রশ্নটির বিপক্ষে যুক্তি দেখানো হয়েছে একটি মাত্র বিষয়কে ব্যাখ্যা করে, যারা সমাজ ও দেশকে আজ আধুনিকতার ছোঁয়ায় নিয়ে এসেছে। আপনারা দ্বিতীয় প্যারার মতো করে সিকোয়েন্স মেনটেন করেও যুক্তি প্রদর্শন করতে পারেন। এরপরে হচ্ছে কনক্লুশন। কনক্লুশনটি অবশ্য অনেক ক্ষেত্রে ইন্ট্রোডাকশনেরই আরেকটি রূপ। তো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত কনক্লুশন পার্টে আমরা যে কোনো রাইটারের নিজের মতামত অথবা পূর্বের মতামত হতে গৃহীত ফলাফল পেয়ে থাকি, যা পুরো আলোচনার সার সংক্ষেপ আকারে লেখা যেতে পারে। এছাড়া কনক্লুশন পার্টটি আপনারা ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট, কনসিডারিং, অ্যাবভ অল, সো, ইন কনক্লুশন ইত্যাদি দ্বারা আরম্ভ করতে পারেন। তো কনক্লুশন দেওয়া হলো, আপনারা একটু পড়বেন, ভিডিওটা পজ করে। তারপর মনে রাখবেন এই লেখাটাই সবচেয়ে ভালো লেখা নয়, এই প্রশ্নের ক্ষেত্রে এর চাইতেও ভালো লেখা হতে পারে। আপনাদেরকে শুধুমাত্র লেখার টার্নিং পয়েন্ট, মোড়গুলো ধরিয়ে দেয় মূল লক্ষ্য, যাতে আপনারা টেকনিক গুলো ফলো করে আপনাদের মতো করে আরো ভালো করে লিখতে পারেন। এবার সম্পূর্ণ আনসারটা আপনাদেরকে একসাথে দিলাম, একটু জুম ইন জুম আউট করে দিচ্ছি যাতে আপনারা সম্পূর্ণটা একটু একসাথে পড়তে পারেন। তো এই হচ্ছে আপনাদের মনে করেন সম্পূর্ণ যে পার্টটা, একটু ভিডিওটা পজ করে টোটালটা একটু পড়বেন।
ঠিক আছে? পড়ার পর এই পর্যন্ত পড়বেন। পড়ার পর আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা এতক্ষণ ধরে কি সাজালাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আপনাদের বেসিক ইংলিশ লার্নিং জার্নিকে সহজ করার জন্য। তারপর এর বাহিরেও আরো অনেক কিছু থাকতে পারে। যদি আপনাদের কাছে মনে হয় কোনো কিছু বাকি রয়ে গেছে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। জাস্ট লেট আস নো। আপনাদের থেকে আমরা একটা কমেন্টের দূরত্বে আছি। We will be there for you, inshallah. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.